আগামী নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়া নিয়ে দীর্ঘদিনের পুরনো দুই বন্ধু বিএনপি এবং জামায়াত এখন মুখোমুখি অবস্থানে। তারেক রহমান আসছেন খুব শীঘ্রই, সেটি হতে পারে এই আগামী জুলাইয়ের মধ্যেই তিনি আসতে পারেন, কিংবা 5 আগস্ট কেন্দ্র করে ঢাকায় ফিরতে পারেন লন্ডন থেকে 17 বছর পর তারেক রহমান। এদিকে শরীয়তপুরের ডিসি হিসাবে কাজটা কি কাজটা করলো সে? শুভেচ্ছা সবাইকে। আমাদের ব্যক্তিগত আয়োজনের সাথে আছি মাইদুর রহমান রুবেল। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে। কবে ফিরছেন তারেক রহমান, কিংবা তার ফেরা অনিশ্চিত কেন, বা সরকারের 10 মাসের বেশি অর্থাৎ 10.5 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত কেন দেশে ফিরছেন না? শেখ হাসিনা পালিয়েছে প্রায় 10.5 মাস, এখন পর্যন্ত তারেক রহমান কেন ফিরছেন না? এই নিয়ে কিন্তু অনেক আলোচনা, সমালোচনা, প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে যে জুলাই মাসে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের মাসেই তারেক রহমান দেশে ফিরবেন। কেউ কেউ বলছেন যে হয়তো আগামী 1 মাসের মধ্যে তিনি ফিরবেন। কেউ অবশ্য বলছেন যে আগামী অগাস্টের 5 তারিখ, যেদিন স্বৈরাচার পতন হয়েছিল, দেশের মানুষের বিজয় হয়েছিল, সেদিন তারেক রহমান ফিরবেন। এবং সেই ফেরাকে কেন্দ্র করে বিএনপি বেশ প্রস্তুতি নিচ্ছে। সেই দিকে একদিকে লন্ডনে প্রস্তুতি নিচ্ছে বিদায় জানানোর জন্য, ঢাকা প্রস্তুত হচ্ছে তাকে বরণ করার জন্য। ইতিমধ্যে তারেক রহমানের জন্য যে বাসায় থাকবেন, সেই বাসাটির খবরও নিশ্চয়ই আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। খালেদা জিয়ার এখন যেই বাসায় থাকছেন তার পাশেই আরও একটি বাসা, সেইটির কাগজপত্র তারেক রহমানের নামে নামজারি করে গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি খালেদা জিয়ার হাতে কাগজপত্র দিয়ে এসেছিলেন। এই বাড়িটি কোথা থেকে আসলো অনেকে প্রশ্ন করতে পারেন। এই বাড়িটি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1981, 82, 83 সেই সময়টায় খালেদা জিয়ার নামে বরাদ্দ দিয়েছিল তৎকালীন সরকার সম্ভবত, এবং তার প্রেক্ষিতে এই বাড়িটি খালেদা জিয়ার। এবং এই বাড়িটি ব্রিটিশ টোবাকো কোম্পানি এতদিন ভাড়া নিয়েছিল, গত 6 মাস আগে তারা ভাড়াটি তাদের ছেড়ে দিয়েছেন, এবং সেই বাড়িটি তারেক রহমানের থাকার জন্য মোটামুটি প্রস্তুত করা হয়েছে। ভেতর বাইরে ঘষে মেজে রং করে প্রস্তুত করা হয়েছে। ভেতরে বেশ নান্দনিক ডিজাইন করা হয়েছে, বাইরে পরিপাটি শুভ্র সাদা রং করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে, গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়ছে, সাধারণ মানুষেরও আগ্রহ বাড়ছে তারেক রহমান কোন বাড়িতে থাকবেন। সবাই সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উকি ঝুঁকি মারছে। তারেক রহমান ফিরবেন কবে, সেটি এখন প্রশ্ন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খুব শীঘ্রই তিনি ফিরবেন। এখন তার ফেরার বিষয়টি নির্ভর করছে শুধুমাত্র তারেক রহমানের উপর, তিনি কবে ফিরে আসবেন। অবশ্য তার এক উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির কারণে মূলত তারেক রহমান ফিরছে না, নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তিনি ফিরবেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং জামায়াতের মধ্যে মোটামুটি মুখ দেখাদেখি বন্ধ হওয়ার পথে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতারা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে। দুটি দলকে নিয়ে আওয়ামী লীগ কম বিদ্রুপ করেনি। কিছু হলেই বিএনপি জামায়াত ট্যাগ দিয়ে করা হতো গ্রেফতার, মামলা, আরও নির্যাতন সহ আরও অনেক কিছু। কিন্তু সেই বিএনপি এবং জামাতের মধ্যেই বেশ দূরত্ব তৈরি হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন কবে হবে সেই নিয়ে কিন্তু চলছে বেশ আলোচনা বা বাহাস। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজনীতির অঙ্গনে বা রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছিল, তা সেই মেঘ কেটেছে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে। কিন্তু এই বৈঠকই আবার ইস্যু করেছে জামায়াত, এবং এই বৈঠককে ইস্যু করে জামায়াত বলেছে এটি আসলে রাজনৈতিকভাবে করার কথা না, এটি উচিত হয়নি। বলছেন তারা যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন একটি পার্টির প্রধানের সাথে লন্ডনে গিয়ে বৈঠক করলেন, এবং কেন সেইখানে যৌথ সংবাদ সম্মেলন করলেন, এটিকে মূলত ইস্যু ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের 3য় দফার প্রথম দিনে যোগ দেয়নি জামায়াত। একরকম বয়কটি করেছে, এটি একরকম প্রতিবাদ তাদের। এবং যদিও সেই দিন রাত্রি প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরকে ফোন করে অনুরোধ করার পর পরদিন থেকে আবার তারা সেই সংলাপে যোগ দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এই সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন, তিনি আবার তাদের ওয়েলকাম জানিয়েছেন। যাই হোক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এখন রাজনীতির যে মাঠ, সেইখানে মূলত খেলোয়াড় আছে 3টি দল, বিএনপি, জামায়াত এবং এনসিপি তাদের দলের নিবন্ধন পেতে তারা বেশ জোরসোরের কাজ শুরু করেছে বলে জানতে পেরেছি। তারা খুব শীঘ্রই হয়তো নির্বাচন কমিশনে যাবেন নিবন্ধনের জন্য, এবং নিশ্চয়ই তারা নিবন্ধন পেয়ে যাবেন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ রাজনৈতিক নতুন দল ইতিমধ্যে হয়েছে। অলরেডি 30টা কিংবা তারও বেশি রাজনৈতিক দল ইতিমধ্যে হয়ে গেছে।
গত এক বছরে জুলাই অভ্যুত্থানের পর মূলত গত বছর যে কটি রাজনৈতিক দল হয়েছিল তার চেয়ে বেশি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এই বছর। এবং আজকেই বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আমরা দেখেছি শহীদ মিনারে, যার নেতৃত্বে আছেন সাবেক সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা। এছাড়া মূলত আমরা যেটি দেখেছি যে এই যে আমরা যেটি বলছিলাম বিএনপি এবং জামায়াতের মোটামুটি মুখ দেখাদেখি বন্ধ হওয়ার পথে, যদিও বিএনপি ডিসেম্বরে নির্বাচনের জন্য অনড় ছিল এবং সরকার চেয়েছিল আগামী ২৬ সালের জুলাইয়ের মধ্যে বা জুনের মধ্যে নির্বাচন, এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। সেটিও বিএনপি বেশ যুক্তি টুক্তি দেখিয়ে সেই সরকারকেও মোটামুটি নমনীয় করতে কিংবা তাদের সমঝোতায় আসতে মোটামুটি অনেকটা রাজি করতে পেরেছে, যদিও সেখানে কিছু শর্তের বেড়াজাল রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদ এবং প্রয়োজনীয় সংস্কার যদি করা সম্ভব হয় সেই ক্ষেত্রে তারা জানুয়ারিতে না হোক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। একটি টেন্টেটিভ ডেটের কথাও বলা হয়েছে বিএনপির সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সেটি হচ্ছে ফেব্রুয়ারির ১২ তারিখ বৃহস্পতিবার হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে তার আগেও যে বেশ অঙ্ক কষতে হবে, জটিল সমীকরণ মিলাতে হবে, সেটি কিন্তু এখনও অনেকটাই পথ বাকি। যদিও সেই ফেব্রুয়ারি পর্যন্ত এখন পর্যন্ত ৭-৮ মাস বাকি আছে, এবং এই কারণে বিএনপি সংস্কার এগিয়ে নিতে বা জুলাই সনদ এগিয়ে নেওয়ার জন্য তারা দ্রুত কাজ করছেন। তবে যতটুকু আমরা জানতে পেরেছি অনেক বিষয়ে এখন তারা একমতে পৌঁছেছেন, এবং বল যেহেতু সরকার বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন, এখন বিএনপিকে খেলতে হবে এবং তাদের যদি জিতে আসতে হয় সেই ক্ষেত্রে দ্রুত জুলাই সনদ কিংবা সংস্কারের কাজগুলো এগিয়ে নিতে হবে। এর মধ্যে জুলাই অধিদপ্তরের কাজও হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। যারা জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। এটি নিয়েও সমালোচনা হচ্ছে, সেটি কোন পর্যায়ে গিয়ে থেকে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। এবং বিএনপি বা এনসিপি জামায়াতের মধ্যে যেই একটি জটিল সমীকরণের তৈরি হয়েছিল বা যে রাজনৈতিক কেমিস্ট্রি কিংবা রসায়নের যে খেলাটি হয়েছিল বা যারা খেলতে চেয়েছিল তারা মূলত অনেকটাই ধরা খেয়ে গেছেন লন্ডনের বৈঠকের পর, যে কারণে অনেকের মধ্যে হাহুতাশও দেখা যায়। সব কিছু মিলিয়ে এর মধ্যে রাজনীতির খেলার তো শেষ নেই। এর মধ্যে বিএনপির যে মেয়র দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি ২ আদালত থেকে, নিম্ন আদালত থেকে, উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন। নির্বাচন কমিশন তার গেজেট প্রকাশ করেছেন। যদিও বিএনপি বলছে যে ২ উপদেষ্টার দুষ্টমির কারণে তারা শপথ গ্রহণ করতে পারেনি। ইশরাক হোসেন এর মধ্যে বলেছিলেন যে যদি শপথ সরকার না পড়ায় নিজেরাই শপথ গ্রহণ করে ক্ষমতায় বসে পড়বেন, এরকম একটি কথা বলা হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি ঈদের পর তাদের যে আন্দোলন শুরু হয়েছে সেইখানে শপথের আর ধারেনি। তিনি আসলে বিভিন্ন সমাবেশে একাধিক সমাবেশে যোগ দিয়েছেন, এবং সেখানে তার পেছনে লেখা ছিল মাননীয় মেয়র, বা আরেকবার লেখা ছিল যে নির্বাচিত মেয়র, এরকম কিছু। এই নিয়ে আবার চটেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। তিনি গতকাল হুঁশিয়ারি দিয়েছেন যদি ইশরাক এখনই ফুল স্টপ না দেয় বা এখনই না থামে তবে তারা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দিতে বাধ্য হবে। মূলত যার হাতে যত ক্ষমতা সে তার ক্ষমতার প্রয়োগ করতেই চাইবে, আর রাজনৈতিক দলগুলো চাইবে নিশ্চয়ই তারা তাদের বিষয়গুলিকে জিতে যাওয়ার জন্য বা তারা চাইবে তাদের ফেভারে নেওয়ার জন্য। এই নিয়ে অনেক রাজনীতি হবে। যেহেতু সবচেয়ে বড় ইস্যু এখন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে যে দ্বন্দ্ব বা দূরত্ব বা বিরোধ তৈরি হচ্ছে, সেই বিরোধ নিষ্পত্তি না হলে নির্বাচন পর্যন্ত কি হয় সেটি কিন্তু এখন বলা মুশকিল। যদিও জামায়াতের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এবং সেই কথা মতোই কিন্তু নির্বাচনের পথ এগুচ্ছে। এখন বাধা দিচ্ছে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে জামায়াত, সেটি হচ্ছে গোস্বা করেছে তারা অনেকটা লন্ডনের বৈঠকের কারণে। নিশ্চয়ই এটি প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে তাদের নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন, বা এটি হয়তো তারা সংকট সমাধানের জন্য বা সংকট উত্তরণের জন্য সেই কাজটি করেছেন। এই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে, সেটি কিন্তু এখন সময়ের অপেক্ষা মাত্র। এর মধ্যে শরীয়তপুরের ডিসি সাহেব কী কাজটা না করলো, জামালপুরের ডিসির পর এবার শরীয়তপুরের ডিসিরও একটি কেলেঙ্কারির ভিডিও প্রকাশ পেয়েছেন। তার আপত্তিকর যে ভিডিও প্রকাশ পেয়েছেন সেই নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এসব ডিসিরা কেনই বা নিজেদের বিতর্কিত করছেন, নিজেদের কমিউনিটিকে বিতর্কিত করছেন, এমন প্রশ্ন করেছেন অনেকে। তাদের নিশ্চয়ই মানুষ হিসেবে মানুষের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকবে, তবে এত দায়িত্বশীল জায়গায় থেকেই এমন দোষ ত্রুটি না করাটাই বাঞ্ছনীয়। তবে সবার জন্য হয়তো মঙ্গল। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।